আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ড্রোন আতঙ্কে মস্কোর 4 বিমানবন্দর বন্ধ, আকাশ যুদ্ধে নতুন উত্তেজনা। ফের জেনজি বিক্ষোভ, আবারও কি বড় আন্দোলনের পথে ইরান? গাজায় গণহত্যা, জানা গেল ইসরায়েলের খরচের পরিমাণ। বন্ধু ইরান দুর্বল হবে, সেই আশায় ইসরায়েলের ঘনিষ্ঠ ভারত। আল আকসা মসজিদে 50,000 মুসল্লির তারাবি আদায়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার রাজধানী মস্কোর আকাশসীমায় হঠাৎ করেই এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার জেরে শহরের প্রধান 4টি আন্তর্জাতিক বিমানবন্দর ভুনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতেভো এবং ঝুকোভস্কি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আর এই ঘটনার মূল কারণ হল আধুনিক ড্রোন প্রযুক্তি, যা বর্তমান সময়ের আকাশ নিরাপত্তায় এক নতুন এবং জটিল চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আধুনিক সময়ের প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাতেও ব্যাপক পরিবর্তন আসছে, যেখানে ড্রোন এখন শুধু আর ছবি তোলা বা বিনোদনের মাধ্যম নেই, বরং এটি একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ারে পরিণত হয়েছে। মস্কোর এই বিমানবন্দরগুলো প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি যাত্রী এবং বিপুল পরিমাণ কার্গো পরিবহন করে থাকে। ফলে কয়েক ঘণ্টার জন্য এই বিমানবন্দরগুলো বন্ধ থাকার অর্থ হল বৈশ্বিক এভিয়েশন সেক্টরে এক বিশাল অর্থনৈতিক ধাক্কা এবং লজিস্টিক্যাল বিপর্যয়। যাত্রীদের নিরাপত্তার কথা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাডার সিস্টেমে কোনো সন্দেহজনক সিগন্যাল পেলেই সাথে সাথে ফ্লাইট ডাইভার্ট করে অন্য নিরাপদ গন্তব্যে পাঠানো হচ্ছে, যার কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং এয়ারলাইন্স কোম্পানিগুলোকে গুনতে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের অতিরিক্ত খরচ। আকাশপথে এই নতুন ধরনের উত্তেজনার ফলে এভিয়েশন বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ ড্রোনের আকার ছোট হওয়ায় এবং এটি অনেক সময় রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হওয়ায় প্রচলিত অ্যান্টি এয়ারক্রাফট বা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলোকে শতভাগ প্রতিহত করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে বিশ্বের বড় বড় দেশগুলো তাদের সিভিল এভিয়েশন বা বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য অ্যান্টি ড্রোন টেকনোলজি এবং জ্যামিং সিস্টেমের পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। তবে মস্কোর এই সাম্প্রতিক ঘটনাটি প্রমাণ করে যে প্রযুক্তিগত এই ইঁদুর বিড়াল দৌড়ে নিরাপত্তা নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং। ইরানে আবারও রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে, তবে এবারের প্রেক্ষাপট এবং আন্দোলনকারীদের ধরন আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটাই আলাদা। কারণ এবার সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে জেনারেশন জি বা জেন জি, যাদের আধুনিক চিন্তাভাবনা এবং প্রযুক্তির ব্যবহার দেশের প্রচলিত ব্যবস্থার সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়েছে। এই তরুণ প্রজন্ম, যারা মূলত ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের যুগে বেড়ে উঠেছে, তারা তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক স্বাধীনতার দাবি নিয়ে অত্যন্ত সোচ্চার হয়ে উঠেছে, যা সরকারকে এক নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আপনারা হয়তো জানেন, ইরানের জনসংখ্যার একটি বিশাল অংশই তরুণ, এবং এই তরুণরা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও যখন তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি বা অর্থনৈতিক নিরাপত্তা পায় না, তখন তাদের মধ্যে এক ধরনের চরম হতাশা কাজ করে, যা শেষ পর্যন্ত এমন গণবিক্ষোভের রূপ নেয়। জেনজি প্রজন্মের এই তরুণরা শুধু রাজপথেই নয়, বরং ভিপিএন এবং বিভিন্ন এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে সাইবার জগতেও এক বিশাল আন্দোলন গড়ে তুলেছে, যা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই আন্দোলনগুলো আর আগের মতো শুধু একটি নির্দিষ্ট এলাকা বা বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সাংস্কৃতিক এবং মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে তরুণরা চাইছে তাদের দেশ বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে আরও আধুনিক এবং মুক্ত কাঠামোর দিকে এগিয়ে যাক। অর্থনীতিবিদরা মনে করছেন, ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বৃদ্ধি পেয়েছে, তাই তরুণ প্রজন্মের ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ প্রজন্মের এই ধরনের জাগরণ কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন।
গাজার পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব যখন মানবিক দিক থেকে উদ্বিগ্ন, ঠিক সেই সময়ে এই দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের কারণে ইসরায়েলের নিজস্ব অর্থনীতিতে যে বিশাল পরিমাণ আর্থিক ক্ষত তৈরি হচ্ছে, তার কিছু চমকপ্রদ এবং উদ্বেগজনক পরিসংখ্যান সম্প্রতি সামনে এসেছে, যা বৈশ্বিক অর্থনীতিবিদদেরও অবাক করেছে। আধুনিক যুগে কোনো সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যাপার, আর ইসরায়েলের মতো একটি দেশ যাদের অর্থনীতি মূলত হাইটেক ইন্ডাস্ট্রি, উদ্ভাবন এবং বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল, তাদের জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার শুধু সামরিক সরঞ্জাম এবং লজিস্টিক্সে ব্যয় করা এক বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রতিটি ইন্টারসেপ্টর ফায়ার করতে বিপুল অঙ্কের অর্থ খরচ হয়। এর পাশাপাশি হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের সাধারণ কর্মক্ষেত্র থেকে ডেকে এনে ডিউটিতে নিযুক্ত করার ফলে ইসরায়েলের প্রযুক্তি খাত, কৃষি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিশাল শ্রম ঘাটতি দেখা দিয়েছে। এই শ্রম ঘাটতির কারণে অনেক বড় বড় প্রজেক্ট এবং স্টার্টআপ কোম্পানির কাজ থমকে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের জিডিপি এবং রপ্তানি আয়ের ওপর। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, এবং আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো যেমন মুডিজ বা ফিচ ইসরায়েলের ক্রেডিট রেটিং নিয়ে তাদের আশঙ্কার কথা প্রকাশ করেছে, যা দীর্ঘমেয়াদে তাদের ঋণ নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। যুদ্ধ বা সংঘাত শুধু ফ্রন্টলাইনেই হয় না, বরং এর একটি বিশাল অর্থনৈতিক ফ্রন্টলাইনও থাকে, যেখানে প্রতিটি দেশের সাধারণ নাগরিকদের শেষ পর্যন্ত এই ব্যয়ের বোঝা বহন করতে হয় বর্ধিত কর এবং মুদ্রাস্ফীতির মাধ্যমে। প্রতিপক্ষ হবে তা বলা খুবই মুশকিল, আর ঠিক এই সমীকরণেই ভারত, ইসরায়েল এবং ইরানের মধ্যকার বর্তমান ভূরাজনৈতিক সম্পর্ক এক অত্যন্ত কৌতূহলোদ্দীপক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে বিশ্লেষকরা মনে করছেন যে ইরান যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, তবে সেটি কৌশলগতভাবে ইসরায়েলের পাশাপাশি ভারতের জন্য এক ভিন্ন মাত্রার সুবিধা বয়ে আনতে পারে। ঐতিহ্যগতভাবে ভারতের সাথে ইরানের বেশ ভালো সম্পর্ক রয়েছে, বিশেষ করে জ্বালানি তেল আমদানি এবং চাবাহার বন্দর উন্নয়নের ক্ষেত্রে ভারত ইরানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, যা মূলত মধ্য এশিয়া এবং আফগানিস্তানে প্রবেশের জন্য ভারতের একটি কৌশলগত ট্রানজিট রুট। কিন্তু অন্যদিকে গত কয়েক দশকে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে, যেখানে ইসরায়েল এখন ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, এবং প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও কৃষি খাতে এই দুই দেশের পার্টনারশিপ অত্যন্ত গভীর। এখন প্রশ্ন হল, ইরান দুর্বল হলে ভারতের লাভ কোথায়? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ইরান যদি আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়ে বা তাদের অর্থনৈতিক ও সামরিক প্রভাব মধ্যপ্রাচ্যে কমে যায়, তবে ওই অঞ্চলে ইসরায়েল আরও বেশি শক্তিশালী এবং স্থিতিশীল অবস্থানে চলে আসবে, যা ভারতের মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে বেশ স্বস্তিদায়ক। তাছাড়া ভারত বর্তমানে আইএমইসি বা ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর নামের যে বিশাল মেগা প্রজেক্ট নিয়ে এগোচ্ছে, তার সফলতার জন্য ওই অঞ্চলে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, এবং ইরানের প্রভাব কমলে এই রুটে আরব দেশগুলো ও ইসরায়েলের সাথে ভারতের বাণিজ্য আরও মসৃণ হতে পারে। আপনারা যারা ভূরাজনীতির এই জটিল বিষয়গুলো নিয়ে চিন্তা করতে ভালোবাসেন, তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন যে ভারতের এই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি দীর্ঘমেয়াদে কতটা সফল হবে। পবিত্র রমজান মাসের এক অনন্য এবং আধ্যাত্মিক দৃশ্য বিশ্ববাসীর নজর কেড়েছে, যখন জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে এক রাতে প্রায় 50,000 ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারাবিহের নামাজ আদায় করেছেন, যা বর্তমানের আঞ্চলিক উত্তেজনা এবং হাজারো বাধা বিপত্তির মাঝেও মানুষের অবিচল বিশ্বাস এবং আত্মিক শক্তির এক অপূর্ব নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস, যা ইসলামের ইতিহাসে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত, সেখানে রমজান মাসে ইবাদত করার জন্য ফিলিস্তিন এবং এর আশেপাশের অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন, যদিও সেখানে পৌঁছনোর পথটি কখনোই তাদের জন্য খুব একটা সহজ হয় না।
বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা চৌকি, পরিচয়পত্র যাচাই বাছাই এবং দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার মতো কঠিন পরিস্থিতি পার হয়ে যখন এই বিশাল সংখ্যক মানুষ এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন সেখানে এক অদ্ভুত প্রশান্তি এবং ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়। এত বিপুল সংখ্যক মানুষের জন্য ইফতার এবং সাহারির ব্যবস্থা করা, স্বয়ংসেবকদের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা, এসব কিছুই স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন চ্যারিটি সংগঠনের এক অসাধারণ লজিস্টিক্যাল সফলতার প্রমাণ দেয়। রমজানের এই সময়টিতে আল আকসা প্রাঙ্গণ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়, যেখানে মসজিদের দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং চারপাশের আধ্যাত্মিক আবহ মানুষের মনের সব কষ্ট ভুলিয়ে দেয়। আপনারা যারা জীবনে একবার হলেও এমন কোনো পবিত্র বা আধ্যাত্মিক স্থানে যাওয়ার স্বপ্ন দেখেন, তারা কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন এবং আপনার সেই অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই 50,000 মানুষের জমায়েত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি মূলত সেখানকার মানুষের নিজেদের শেকড়, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি অটুট ভালোবাসার এক নীরব বহিঃপ্রকাশ।